হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি এসএসসি 2026 সালের দিনাজপুর বোর্ডে আসা ফিজিক্সের সবগুলো সৃজনশীল আমি সলভ করিয়ে দিব। সো যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমরা চাইলে তোমাদের আনসারগুলো মিলিয়ে নিতে পারো। আর যারা অন্য ব্যাচ যেমন এসএসসি 27, 28 এরা তোমরা যারা আছো তোমরা ভালো করে ভিডিওটা দেখো কিভাবে আমি সলভ করছি। এবং তুমি যদি ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো তাহলে দেখবা যে সৃজনশীলগুলো তোমার কাছে একদম সহজ মনে হবে। আমি একদম সিম্পলি একদম সহজভাবে এটা সলভ করে দিব, ঠিক আছে? সো চলো আমরা এখন আমাদের ক্লাসে চলে যাই। তো এখানে ধরো আমি প্রশ্নগুলো একটু দেখাই তোমার। এখানে এই যে 2 নং থেকে, আর 1 নং তো তোমার শর্ট কোয়েশ্চেন ছিল, সো 2 নং থেকে হচ্ছে সৃজনশীল আমাদের। সো এখানে বলছে কি একটু দেখি তো আমরা 2 নংটা থেকে সলভ শুরু করি, এখান থেকে আমাদের ক্লাস শুরু হইলো, ওকে? সো চলো দেখি কি বলছে। এখানে বলছে যে একজন শিক্ষার্থী স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি ঘনকের সঠিক আয়তন পরিমাপের জন্য দৈর্ঘ্য এত সেন্টিমিটার পেল, ওকে? পরিমাপে মূল স্কেলের পার্ট 2.5 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপতন হচ্ছে 12 এবং ত্রুটির সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা তোমার 1%, ঠিক আছে? ত্রুটির সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা কত? 1%। আচ্ছা, তাইলে বলছে যে গতে বলছে কি ভার্নিয়ার দ্রবক নির্ণয় করে, এবং গহতে বলছে হচ্ছে শিক্ষার্থীর আয়তন পরিমাপটি যথেষ্ট গ্রহণযোগ্য ছিল কিনা তা আমাকে দেয়া করতে বলছে। আচ্ছা চলো তাহলে আমরা গ নাম্বারটাকে করি। সো গতে বলছে কি ভার্নিয়ার ধ্রুবক কত বা কনস্ট্যান্টটা কত? তাহলে বলো আমাদের যে মূল যে পার্টটা বা যে মূল দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? 2.56 সেন্টিমিটার দেওয়া আছে, ওকে? এন্ড এই যে তোমার প্রধান পার্ট বা মূল পার্ট এটা দেওয়া আছে কত? নিউ স্কেল পার্ট 2.5 সেন্টিমিটার, ওকে? এন্ড দেখো, আর বার্নের যে সমপতন ভি এটার মান দেওয়া আছে কত? 12। তাহলে আমাকে এই যে ভি সির মানটা, বার্নের কনস্ট্যান্টটা বের করতে হবে। তাহলে আমরা জানি কি বলতে পারো? আমরা জানি উই নো, আমরা কি জানি? আমরা জানি L is equal to M plus V into PC। তাহলে BC তোমাকে বের করতে হবে। তাহলে VC হবে কি? L minus M divided by V। তো এখন মানগুলো বসাও। 2.56 minus M হচ্ছে 2.5 and V হচ্ছে 12। এবার আমরা ক্যালকুলেটর দিয়ে কাজটা করে ফেললে আমাদের হয়ে গেছে 2.56 minus 2.5 divided by 12। তাহলে এটার আনসারটা আসছে তোমার 0.005 সেন্টিমিটার আসতেছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ধ্রুবক। সো এটা হচ্ছে আমাদের আনসার, গড়, ওকে? আচ্ছা এবার আমরা ঘ করবো আর কি। ঘতে কি বলছে জিনিসটা বুঝিনি আমরা। তো বসে যে সে যে তোমার বসে গ্রহণযোগ্য পরিমাপ যে করবে আয়তনটা, এটা কি তোমার গ্রহণযোগ্য হবে কিনা। তাহলে যে আয়তন সে মাপবে সেটার সর্বোচ্চ তোমার কি ত্রুটি হতে পারবে? 1% হতে পারবে আর কি। আর বেশি হলে সে তার কথাটা গ্রহণযোগ্য হবে না আর কি, বা সে যে মাপছে এটা গ্রহণযোগ্য হবে না। সো চলো আমরা এখন ওইটা পরেরটা করি, ঘ নাম্বারটা করি। সো এখানে তার যে তার যে আয়তন কত হবে বলতো? এই যে আয়তন কত হবে, যেহেতু ঘনক তাহলে এল কিউব হচ্ছে আয়তনের সূত্র, রাইট? তাহলে এখানে কত? 2.56 হোল কিউব। 2.56 হোল কিউব যদি দেই তাহলে আয়তন আসবে 16.77216 সেন্টিমিটার কিউব। এটা তার আয়তন। আমরা যেটা মেজার করছি, পরিমাপ করছি। এবার বলো ত্রুটি হইতে পারে, তাই না? সো দৈর্ঘ্য ত্রুটিটা তোমার প্লাস মাইনাস কি হবে? তোমার ভার্নিয়ার কনস্ট্যান্ট যত এত হইতে পারে, যে প্লাস মাইনাস এই যে এত হবে। তাহলে যদি আমরা তোমার দৈর্ঘ্য যে যে এটা প্লাস মাইনাস তোমার করে নিই 0.005 সেন্টিমিটার নিয়ে কাজ করি, তাহলে বলো আমার দৈর্ঘ্য কত হবে? সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে? এই যে তোমার কত হবে? 2.56 এর সাথে তোমার এটা যোগ করবা, 0.005 যোগ করবা, তাহলে কত আসবে? এত সেন্টিমিটার। তাহলে একটু ক্যালকুলেশন করো। 2.56 প্লাস 0.005, তাহলে আসবে 2.565 এত সেন্টিমিটার। তাহলে সর্বোচ্চ আয়তন কত হবে বলতো? সর্বোচ্চ আয়তন কত হবে? সর্বোচ্চ আয়তন ধর ভি ম্যাক্স, বি ম্যাক্সিমাম, ঠিক আছে? তাহলে কি হবে? এই যে এল ম্যাক্সিমাম স্কয়ার, তাহলে এটার মান কত? এই যে 2.565 হোল কিউব। এটা হবে 0.87571 সেন্টিমিটার কিউব। তো এরপরে আমাদেরকে বের করতে হচ্ছে সর্বনিম্ন তোমার দৈর্ঘ্য কত হতে পারে। এল মিনিমাম কত হতে পারে বলতো? দৈর্ঘ্যটা
56 থেকে 0.005 সেন্টিমিটার বিয়োগ হবে। তাহলে বলো কত আসে? 2.56 মাইনাস 0.005, তাহলে এটা আসবে 2.555 সেন্টিমিটার। তাহলে আমাদের যে ভলিউমটা আসবে মিনিমাম কত হতে পারে? ভলিউমটা আয়তন মিনিমাম কত হতে পারে? এটার হোল কিউব। তাহলে এটার হোল কিউব দিবা, তাহলে আসবে কত? 16 তোমার 769 সেন্টিমিটার কিউব। এবার আমাদেরকে চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। তো চূড়ান্ত ত্রুটি বের করার জন্য আমাদের নিয়মটা কি মনে আছে তোমার? আমাদের নিয়মটা কি মনে আছে তোমার? অবশ্যই মনে থাকার কথা। সো এবার যেটা করব, এবার হচ্ছে আমরা যে সর্বোচ্চ যে ভলিউমটা পাইছি এটা থেকে আমরা যেটা মেজার করছি এটা বিয়োগ করব, এবং মেজার যেটা করছি এটা থেকে আবার হচ্ছে মিনিমাম ভলিউমটা বিয়োগ করব। করার পরে দেখব কোনটার পার্থক্য বেশি। যেটা পার্থক্য বেশি সেটা হবে কি চূড়ান্ত ত্রুটি। তাহলে কারণ আমাদের আপেক্ষিক ত্রুটি বের করার জন্য চূড়ান্ত ত্রুটি লাগে, রাইট? সো তাহলে হচ্ছে বি ম্যাক্সিমাম মাইনাস বি মিনিমাম, মানে বি কত আসবে বলো তো? সর্বোচ্চ থেকে আমাদের যেটা পরিমাপ করছি করে পাইছি সেটা হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে। সর্বোচ্চ হচ্ছে 16.87571 মাইনাস 16.77216। তাহলে এটার পার্থক্য আসবে 0.10355 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এবার হচ্ছে আমরা যেটা পরিমাপ করছি এটা থেকে সর্বনিম্ন যে ভলিউমটা পাইছিলাম সেটা বিয়োগ করব। কত এটা? হ্যাঁ, শুধু 679। তাহলে এটা আসবে তোমার 0.09316 সেন্টিমিটার কিউব। তাই বলো কোনটার পার্থক্য বেশি? অবশ্যই হচ্ছে কি এই পার্থক্যটা বেশি না? তাহলে এটা হবে কি চূড়ান্ত, এই যে এটা হবে কি চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে? এটা হবে কি চূড়ান্ত ত্রুটি। আচ্ছা, এবার আমরা যদি আপেক্ষিক ত্রুটি বের করবো, তাহলে আপেক্ষিক ত্রুটি কত হবে? ধরো আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু আমরা জানি কি, এখানে হচ্ছে আমরা যেটা মেজার করছি এটা, আর এখানে হবে কি চূড়ান্ত ত্রুটি যেটা আছে এটা, ঠিক আছে? তাহলে আমরা মানগুলো বসাই দিতে হবে। তো মেজার করছিলাম কত? 16.77216, আর এখানে আমরা চূড়ান্ত ত্রুটি পাইছি 0.10355, এত ইন্টু কত হবে? 100%। তাহলে এবার এটা আমরা ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটিটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা কত পাবো? আপেক্ষিক ত্রুটি পাচ্ছি 0.10355 ডিভাইডেড বাই 16.77216 ইন্টু 100। তাহলে আমাদের আসবে 0.617%। তাহলে বলো তো এটা কি তোমার 1%-এর তুলনায় কম না? এটা কি লেস দেন কি তোমার 1%? তাহলে এখানে বলা হয়েছিল কি যে সর্বোচ্চ তোমার গ্রহণযোগ্য মান হচ্ছে 1%। তাহলে তার যে পরিমাপ যে সে করছে এটা যথেষ্ট কি ছিল? যথেষ্ট তোমার কি গ্রহণযোগ্য হবে, বিকজ যার সে যে পরিমাপ করবে সেটার যে ত্রুটি, আপেক্ষিক যে ত্রুটিটা এটা তোমার 1%-এর তোমার কম আছে, ঠিক আছে? সো আই হোপ তোমরা বুঝতে পারছো। সো এটা ছিল আমাদের আনসার। এবার চলো আমরা নেক্সট অঙ্ক দেখি, 3 নং। এটা মেইনলি আসছে আলো থেকে, তোমার যে আলোর ফলন এটা থেকে। সো এখানে দুটা চিত্র দেওয়া আছে, একটা হচ্ছে চিত্র 1, চিত্র 2। তো এখানে দেখো, খেয়াল করো যে চিত্র 1-এ কি দেওয়া আছে, যে এখানে পি কিউ একটা বস্তু আছে, যে এটা একটা তোমার অবলত দর্পণ। এখানে একটা ভুল করছে, এখানে দাগগুলো হয়তো ছিল এইদিকে, এই যে চিত্র এঁকে ভুল করে বসে, যাই হোক, ঠিক আছে? তো একটা অবতল দর্পণ আর এটা হচ্ছে একটা উত্তল দর্পণ, রাইট? ভিতর যেহেতু তোমার ভিতরে ইয়ে আছে, এজন্য বাইরে দিকে তোমার ইয়ে আছে কিন্তু, বুঝছো? যে একদম মসৃণ। সো এটা হচ্ছে তোমার উত্তল, এটা হচ্ছে উত্তল, এন্ড এটা হচ্ছে অবতল দর্পণ। তো এখানে বসে 1 নং চিত্রে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বসে। তাহলে এই যে 1 নং চিত্রে এখানে বসে, 1 নং চিত্রে এত আকারের বিম্ব গঠিত হয়, তাহলে এখানে এটা হচ্ছে এম, মানে তোমার এটা হচ্ছে এম বিবর্ধন, ঠিক আছে? তাহলে বলছে কি, ধরো এটা হচ্ছে তোমার তার যে দৈর্ঘ্যটা পি কিউ দৈর্ঘ্যটা, এটা হচ্ছে তোমার এল 6 সেন্টিমিটার, ওকে? তো আমাকে বলছে চিত্রের বিম্ব দৈর্ঘ্য ধরো এল প্রাইমটা কত বের করতে বলছে। তাহলে আমরা চলো এটা করি, আমরা এখানে করব, কোন নাম্বারটা হচ্ছে এখানেই করি আমরা। তাহলে এখানে বলো এল কত দেওয়া আছে? এল হচ্ছে তোমার 6 সেন্টিমিটার, আর এল প্রাইমটা আমাকে বের করতে হবে, আর দেওয়া আছে কি এম ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 2/3 দেওয়া আছে। তাহলে এম মানে কি? এল বাই এল, এল প্রাইম বাই কি এল, তাহলে 2/3। তাহলে এখানে এল কত আসবে? এখান থেকে এল আসবে হচ্ছে, এল প্রাইম হবে তোমার কি 2/3 ইন্টু এল, ওকে? সো জাস্ট বসাও 2/3 ইন্টু এল এর মান কত? এল এর মান হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে হবে কাটাকাটি গিয়ে হবে 4 আসবে। তাহলে হচ্ছে 4 সেন্টিমিটার হবে তোমার যে প্রতিবিম্বের আকার। তাহলে এটা হচ্ছে কি আনসার, ওকে? সো খুবই ইজি ছিল। তো এবার চলো আমরা হচ্ছে
এরপরটা দেখি কি বলছে, বলছে যে চিত্রদ্বয়ের মধ্যে কোনটি ভিউ মিরর হিসেবে ইউজ করা যেতে পারে তা রশ্মি চিত্র অঙ্কনের মাধ্যমে ব্যাখ্যা করা। আচ্ছা খেয়াল করো, তো এখানে যে চিত্র 1 এটা কি একটা অবতল দর্পণ, আর চিত্র 2 হচ্ছে উত্তল দর্পণ। সো এখানে অবশ্যই উত্তল দর্পণটাকে আমরা হচ্ছে ভিউ মিরর হিসেবে ইউজ করব। কারণ কি, উত্তল দর্পণটা হচ্ছে কি যে তোমার অনেক ছোট একটা তোমার ছোট বিম্ব তৈরি করে এবং সোজা তৈরি করে অলওয়েজ, ঠিক আছে। দ্যাটস হচ্ছে কি আমরা খুব বড় একটা জায়গাকে আমরা ছোট একটা ক্লাসের মধ্যে এই যে দর্পণের মধ্যে দেখতে পারবো। কিন্তু অবতল যেটা হয় যে অনেক বড় বিম্ব তৈরি করে, অনেক সময় উল্টা হয়, সো এই জন্য অবতলটা গ্রহণযোগ্য না। তো যেহেতু চিত্র আঁকতে বসছো, চিত্রগুলো তুমি এঁকে দিবা আর কি। যেমন আমি একটু তোমাকে দেখাই কেমনে চিত্রগুলো আঁকবা নর্মালি। ওকে দেখো, আমি এখানে চিত্র আঁকছি, এর জন্য একটু টাইম নিছি আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, এখানে আমরা একটা কি করছি, একটা অবতল দর্পণ আসছে, একটা উত্তল দর্পণ আসছি। তাহলে এটা হচ্ছে তোমার এই চিত্র 1, এটা হচ্ছে চিত্র 2, ঠিক আছে, চিত্র 1 চিত্র 2 এর ক্ষেত্রে। সো আমাদেরকে তোমার ধরো একটা লক্ষ্যবস্তু দিলাম, ঠিক আছে, যে পি কিউ, এই যে পি কিউ হচ্ছে লক্ষ্যবস্তু, পি কিউ হচ্ছে লক্ষ্যবস্তু। তাহলে কেমন করবে, আলোটকে আমরা অলওয়েজ হচ্ছে ধরো একটা নিব হচ্ছে তোমার মানে সমান্তরালে, যে প্রধান অক্ষের সমান্তরালে। তাহলে সমান্তরালে দিলে এটা কি হবে, এটা ফোকাস দিয়ে, এই যে ফোকাস দিয়ে আসবে, ঠিক আছে, ফোকাস দিয়ে এই যে এভাবে বের হবে। আবার ধরো যদি তাকে আমরা দিতাম, কেন্দ্র দিয়ে যাই, মানে যাইতো কেন্দ্র দিয়ে, তাইলে সেম কেন দিয়ে ফিরে যেত, মানে এদিকেই ফিরে যেত, ঠিক আছে। মানে এদিকে আসলে আমি একটু আবার দেখাই তোমাকে, যে আলোটা এদিক দিয়ে গেলে আমাদের হচ্ছে ফোকাস দিয়ে বের হয়ে আসবে, বা কেন্দ্র দিয়ে গেলে আবার কেন্দ্র দিয়ে হচ্ছে আবার এদিকে ফিরে যাবে, মানে এদিকেই ফিরে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমার কি এখানে তোমার মিলতেছে না, এই যে এখানে আমি একটু জুম করে দেখাই তোমাকে, যে এখানে হচ্ছে মিলিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে পি প্রাইম, তাহলে এখান থেকে লম্ব অক্ষ, তাহলে এটা হচ্ছে কিউ প্রাইম। তাহলে এটার যে বিম্বটা কেমন হয়েছে, উল্টো হয়ে গেছে না, এই যে উল্টো হয়ে গেছে। তারপরে কি হয়েছে, তোমার খর্বিত ছোট হয়ে গেছে। তারপরে আবার কেমন হয়েছে, আবার তোমার কি উল্টা, সো এটার জন্য গ্রহণযোগ্য না, ঠিক আছে। আবার এবার খেয়াল করো, আমরা একটা উত্তল দর্পণে ধরি। সো আবার অনেক সময় এটা তোমার কি হয়, যে অনেক বড় বিম্ব গঠন করে, ঠিক আছে, এটা ক্ষেত্রে বিভিন্ন কিছু হইতে পারে। কিন্তু এবার ধরো উত্তলটা দেখে, তো এটা হচ্ছে উত্তল দর্পণ। তো একটা ধরো আলোটা সেখান থেকে এলো এখানে, গেলে কি হবে, এই যে তোমার মনে হবে যে ফোকাস দিয়ে বের হচ্ছে এরকম, যে এবার তারপরে তাকে যদি আমরা আবার সি বরাবর দিতাম, মানে সি বরাবর পাঠাইতাম, তাহলে এটা এইদিকে হচ্ছে তোমার কি হইতো, মানে ফিরে যাইতো আর কি। তাহলে এদিক পাঠাইলে এদিক দিয়ে চলে যাই, আর এদিক পাঠাইলে এই যে এদিক পাঠাইলে মানে এদিক দিয়ে যেতে পারবে না, এদিক দিয়ে হচ্ছে তোমার কি চলে যায়। তাহলে হচ্ছে এটা মিলিত হবে কোথায় বলো তো, এই যে মিলিত হবে এইদিকে। তাহলে এটাকে একটু কল্পনা করে মিলাতে হবে আমাকে, দাঁড়াও একটু ইয়া করে নিই আমি। ওকে, ওকে, এদিকে হচ্ছে আমরা একটু কল্পনা করে নিতে হবে আর কি। কেন দেখো, আমার তো এদিকে এই দিকে এই পাশে তো কোনোভাবে হচ্ছে ধরে ছেদ করবে না, দ্যাটস হচ্ছে আমরা এভাবে চিন্তা করলাম। তাহলে আবার খেয়াল করো বিম্বটা কেমন হয়েছে, এই যে এখানে মিলিত হয়েছে, এই যে এখানে এই যে পয়েন্টে। এটা যদি তোমার পি পয়েন্ট হয়, এটা হচ্ছে কি পি প্রাইম হবে। তাহলে লম্ব অক্ষ, তাহলে কিউ প্রাইম হচ্ছে এটা। তাহলে আবার খেয়াল করো তো এটার মধ্যে কি হয়েছে, প্রতিবিম্বটা, এটার মধ্যে বিম্বটা হচ্ছে কি তোমার এই যে সোজা হয়েছে, এই যে সোজা হয়েছে, সোজা হয়েছে, এবং তোমার অবাস্তব হয়েছে, এবং তোমার কি এটা তোমার খর্বিত হয়েছে। দ্যাটস হচ্ছে আমরা নরমালি হচ্ছে এই অবতল দর্পণ আর উত্তল দর্পণটা হচ্ছে বিউমের রেশি ইউজ করে থাকে, ঠিক আছে। যেটা হচ্ছে কি খুব কম কম একটা জায়গার মধ্যে আমাদের বিশাল পরিমাণ জায়গাটা সোজা দেখায়, একদম বাস্তবে যেমন আছে এমনি দেখায়, সোজা দেখায় আর কি। কিন্তু যদি অবতলটা ইউজ করি তাহলে কিন্তু এটা তোমার অনেক সময় বড় বিন্দু গঠন করে, আর উল্টা হয়ে যায়, বিভিন্ন কিছু হয়ে যায়। তো এজন্য হচ্ছে আমরা অবতলটা ইউজ করি না, আমরা ইউজ করি কি তোমার উত্তল দর্পণ। সো এটা তোমাকে চিত্র রেখা একটু ব্যাখ্যা করতে হবে, এটাই বলছে আর কি। সো আই হোপ বুঝতে পারছো। এবার চলো আমরা নেক্সট দেখি কি বলছে। তো এটা 4 নং, 4 নং এ হচ্ছে তোমার কি বলছে এখানে, যে একটা বস্তু M1 একটা বস্তু M2 তাদের ভর দেওয়া আছে, এটা U1 বেগে এদিকে যাচ্ছে, U2 বেগে এদিকে আসতেছে। তো এখানে সি বিন্দুতে তারা সংঘর্ষ হয়েছে, এবং এ এবং তোমার ভি দুইটার দূরত্ব হচ্ছে তোমার 200 মিটার। তো গত বস্তু কি এবং সি বিন্দুর পৌঁছানোর সময় নির্ণয় করা, এবং গত বস্তু সংঘর্ষের পর কোনটি অধিকতর ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা তাহলে আমরা আগে গ নাম্বারটা করি, আগে আমরা গ নাম্বারটা এখানে করি, এখানে করি গ নাম্বারটা। তো এখানে গ নাম্বার বলছে কি এ এবং সি এর মানে পৌঁছানোর সময় নির্ণয় করতে বলছে। এবার খেয়াল করো, ধরি এই যে এসি, রাইট। তাহলে এটাকে যদি আমি এক্স ধরতে ধরি, এসি কে যদি আমরা এক্স ধরি, আচ্ছা এসি যদি হ্যাঁ এক্স ধরি,
আর তাহলে বাকিটা কি হবে তোমার, এই যে তোমার বিসি কত হবে, 200 মাইনাস এক্স হবে না, 200 মাইনাস এক্স হবে। এটা তো আই থিঙ্ক বুঝছো, যদি এটা এক্স তাহলে এটা 200 মাইনাস এক্স হবে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি বলতো, যেহেতু এই জায়গা এই গাড়িটার জন্য মানে M1 এর জন্য, তাহলে লিখতে পারি না যে x ইকুয়াল টু হচ্ছে কি x ইকুয়াল টু বিটি, তাহলে এখানে u1 টি, টি সময় পর তারা মিলিত হইলে মনে করে নিলাম, তাহলে এখানে বলো x কত, x হবে u কত 10 টি, তাহলে x এর মানে এক টন দিলাম এটা। আবার আবার খেয়াল করো তো, এই যে সে তো এখান থেকে বি থেকে সি তে আসবে, এটা কত 200 মাইনাস এক্স, তাহলে এটা তো এর জন্য তোমার কি সরণ s, তাহলে s ইকুয়াল টু বিটি, তাহলে এখানে u2 ইনটু টি হবে, তাহলে u2 কত তোমার 20 টি, তাহলে এখানে 200 মাইনাস, এবার কাজ করো তুমি যে x এর জায়গার মধ্যে 10 টি বসাই দিবা, তাহলে মাইনাস 10 টি বসাই দিলাম আমি, শেষ হয়ে গেছে তো। তাহলে দেখবা 30 টি ইজ ইকুয়াল টু আসবে তোমার কত, 30 টি ইজ ইকুয়াল টু আসতেছে তোমার 200, তাহলে টি এর মান কত 200 বাই 30, শেষ, একদম ইজি কিন্তু একদম ইজি। তাহলে 200 বাই 30, তাহলে আসবে 6.67 সেকেন্ড। তার মানে এটা হচ্ছে কি তোমার 6.6 সেকেন্ড পর তারা হচ্ছে কি সিভিলতে পৌঁছাবে বা এই সংঘর্ষ অবস্থায় তারা পৌঁছাবে আর কি। তো এরপরে বলছে যে সংঘর্ষের পর কোন বস্তুটি অধিকতর ক্ষতিগ্রস্ত হবে, তাহলে কার বেশি বলতো, যার বেগের পরিবর্তনটা বেশি হবে, যার বেগের পরিবর্তন বেশি হবে তার বেশি তোমার কি ক্ষতিগ্রস্ত হবে, এটা তুমি একদম সিম্পল বিষয়। তাহলে আমরা সংঘর্ষের পরে তাদের বেগগুলো বের করে দেখি। তাহলে এখানে দেখো আমাদের কি কি জানা আছে, এখানে গ্রহ, এখানে M1 কত, M1 হচ্ছে তোমার কত, এই যে তোমার 20 কেজি এবং U1 তোমার কত 10 মিটার পার সেকেন্ড, তাহলে M1 হচ্ছে 10 কেজি না 20 কেজি। তারপরে কি M2 কত তোমার 30 কেজি, তারপরে U1 কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে যদি প্লাস ধরি, তাহলে এই যে U2 এটা কি দিকটা উল্টা দিকে না, এই যে U2 এটা কি তোমার উল্টা দিক না, তাহলে এটা যদি প্লাস ধরি তাহলে এটাকে ধরতে হবে মাইনাস, মাইনাস ধরতে হবে, তাহলে U2 কত -20। ওকে, তো এগুলো আমাদের জানা আছে। অলরাইট, সো এবার চলো আমরা সংঘর্ষের পরে হচ্ছে প্রথম বস্তুর বেগটা বের করি। তাহলে আমরা সূত্র জানি, কি বলতে পারবা, আমরা জানি হচ্ছে এই যে v1 ইজ ইকুয়াল টু কি সংঘর্ষের পরে বেগ, প্রথম দুইটা যোগফল লিখবা m1 প্লাস m2 লিখবা, তারপরে কি করবা m1 থেকে m2 বিয়োগ করবা, ইনটু কি লিখবা u1 প্লাস 2 দিবা, তারপরে m2 u2। এবার জাস্ট আমরা মানগুলো বসাই দিব, তাইলে হচ্ছে আমাদের মানটা চলে আসবে। তাহলে মানগুলো তুমি বসাও, আমি ডাইরেক্ট বসাই দিই, আমি আর লিখতেছি না এখানে। তাহলে এখানে m1 থেকে কত 20 মাইনাস 30 ইন্টু 10 প্লাস 2 ইন্টু m2 কত, m2 হচ্ছে তোমার 30, u2 কত -20 ডিভাইড বাই এটা যোগফল কত 20 যোগ 30, তাহলে হবে -26 মিটার পার সেকেন্ড, -26 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার v2 কত হবে, v2 হবে কি এই যে এটা প্রথম দুইটা যোগফল নিচে লাগবে m1 প্লাস m2 লিখলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, m2 থেকে m1 বিয়োগ করব, m2 মাইনাস m1 লিখবো, ইনটু কি লিখবো u2 প্লাস 2 m1 u1 লিখবো। এবার তুমি মানগুলো বসাও, বসায় ক্যালকুলেশন করলে আমাদের মান চলে আসবে, ঠিক আছে। তো ক্যালকুলেশন করো, আমি মানগুলো ডাইরেক্ট বসাই দিই। তাহলে m2 কত 30 মাইনাস 20 ইন্টু u2 কত -20, তারপরে প্লাস 2 ইন্টু m1 কত, m1 আছে তোমার 20 ইন্টু u1 আছে 10 ডিভাইডেড বাই, ওকে, তাহলে এটা আসবে 4 মিটার পার সেকেন্ড, এটা আসবে কত 4 মিটার পার সেকেন্ড আসছে হচ্ছে v2। তাহলে বলো যে প্রথমটার যে মানে বেগের পরিবর্তন v1 ধরলাম, ডেল v1 ধরলাম, তাহলে কত আসবে তোমার, ধরো আগে ছিল তোমার, এখন হচ্ছে তোমার মাইনাস, মানে আগে ছিল তোমার কত 20, এখন হচ্ছে -26, তাহলে পার্থক্য কত হইছে, আচ্ছা আগে ছিল 10 এখন -26, তাহলে পার্থক্য হইছে কত বলো, মানে 46 মিটার পার সেকেন্ড হচ্ছে পার্থক্য হইছে, মানে বেগের পরিবর্তন হইছে। আবার এটার করতে হইছে বলতো, মানে দ্বিতীয় বস্তুর ডেল ভি মানে হচ্ছে বেগের পার্থক্য আগে এবং এখন বর্তমানের, ডেল ভি 2 ধরলাম এর জন্য। তো আগে ছিল 20, এখন হচ্ছে তোমার কত 4, তাহলে 24 মিটার পার সেকেন্ড, তাহলে 4 মাইনাস 4 মাইনাস মাইনাস 20, তাহলে হচ্ছে 24 মিটার পার সেকেন্ড হইছে। ওকে, তাহলে কার বেশি পার্থক্য, তাহলে কি প্রথম বস্তুর কি তোমার বেগের পার্থক্য বেশি না, এই যে এটা তো নরমালি বোঝা যায় প্রথম বস্তুর যে বেগের পার্থক্য, এই যে বেগ এত আসছে, আগে ছিল তোমার কত 10,
তো প্রথম বস্তুর বেগের পার্থক্যটা অনেক বেশি দ্বিতীয় বস্তু তুলনায়, দ্যাটস হচ্ছে কি প্রথম বস্তুটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কি এই যে তোমার প্রথম বস্তু ক্ষতিগ্রস্ত বেশি হবে। তো আই হোপ তোমরা বুঝতে পারছো। চলো এরপরে অঙ্কটা দেখি বলছে 5 নাম্বার। সো 5 নংটা হচ্ছে তোমার কাজ ক্ষমতা শক্তি থেকে আসছে, খুবই সহজ একটা ম্যাথ আসছে। তো দেখো আমরা করি কেমনে, কিভাবে করতে পারি বলো। তো এখানে আমাদের কি বলছে 5 নাম্বারটা, বলছে 3 কিলোওয়াট ক্ষমতার একটি পানির পাম্প 30 মিটার উচ্চতায় একটি বিল্ডিং এর ছাদে 2000 কেজি পানি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পানির ট্যাঙ্ক হচ্ছে মাত্র 10 মিনিটে পূর্ণ করতে পারে। ওকে, হঠাৎ একদিন কি হয়েছে, 800 কেজি পানি ওঠার পরে পাম্পটা নষ্ট হয়ে গেছে। তো অপর একটি পাম্প 2 কিলোওয়াট আওয়ার মানে ক্ষমতা হচ্ছে 2 কিলোওয়াট ক্ষমতার পাম্প ব্যবহার করে ট্যাঙ্কটির পানির বাকি অংশ 5 মিনিটে পূর্ণ করা হয়েছে। বলছে গত বছর ট্যাঙ্কটির পরিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি কত। তাহলে বলো, আমরা জানি কি ইপি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, গণনাটা করতেছি আমরা। তো আমরা জানি কি ইপি মানে বিভব শক্তি ইজ ইকুয়াল টু কি এমজিএইচ, রাইট। তাহলে পরিপূর্ণ অবস্থায় পানির ভর কত তোমার এখানে 2000 কেজি, এই যে 2000 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন। তাহলে 2000 ইন্টু 9.8 ইন্টু মানে তুমি মানগুলো মানে লিখবা আর কি। আর এইচ কত, এইচ হচ্ছে 30 মিটার, তাহলে এখানে 30 বসাও। তাহলে আমরা কাজ করি 2000 গুণ 9.8 ইন্টু 30, তাহলে হবে 58800 জুল। তাহলে এটা হচ্ছে কি তোমার বিভব শক্তি। ওকে, সো তুমি তো সুন্দর লাগবে, আমি তো ডাইরেক্ট শর্টকাট করে দিয়েছি আর কি। আমি তো বাংলা লেখাগুলো লিখবো না, তুমি এগুলো লিখবা, গুছায় লিখবা এক্সাম হলে, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের মেইন থিম, যে মেইন কনসেপ্টটা বোঝাচ্ছি এবং সলভ করছি আর কি। সো এরপরে বলছে যে উদ্দীপকের পাম্পটির কোন পাম্পটি অধিকতর কার্যকর হবে, মানে দেখবো যে কারটার মানে কর্মদক্ষতা বেশি কোনটার। তো এবার দেখো প্রথমটার ক্ষেত্রে আমি করি। ধরো প্রথম পাম্প, গহ নাম্বারটা লিখি আমরা, এখন আমরা গহ করব। সো প্রথম পাম্পের ক্ষেত্রে, ফার্স্ট পাম্পের ক্ষেত্রে কি হবে, ধরো তো আমার মোট যে ক্ষমতা 3 কিলোওয়াট, তাহলে পি ইনপুট কত এটার, 3 কিলোওয়াট বা 3000 ওয়াট লিখতে পারো। আচ্ছা, এবার এটার ধর 30 মিটার উচ্চতায় একটি বিল্ডিং এর ছাদে পানি এত কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন, মানে এত কেজি উঠাইতে আমার 10 মিনিট টাইম লাগে। তাহলে এটার ক্ষমতা কত, ধর পি আউটপুট কত পাবো আমরা। তো এম জি এইচ বাই কি তোমার টি না, তাহলে এম কত, এম হচ্ছে তোমার কি 2000, জি কত 9.8, এইচ কত 30 মিটার। আর সময়, এই যে 10 মিনিট সময় লাগে, 10 মিনিটকে তুমি সেকেন্ডে নিবা, এই 10 মিনিটকে সেকেন্ডে নিবা 60 দ্বারা গুণ করে। তো 10 ইন্টু 60, তাহলে হবে 600 সেকেন্ড। তাহলে এটা কাজ করে আমরা করে ফেলি 600 সেকেন্ড। তাহলে কত আসবে দেখো, 2000 গুণ 9.8 ইন্টু 30/600, 980 ওয়াট। তাহলে এই প্রথম পাম্পের মানে কর্মদক্ষতা কত বলতো। আমরা জানি কি যে পি ইনপুট আর উপরে হচ্ছে পি আউটপুট ইন্টু কি 100%, তাই না। এবার মানগুলো বসাও, তাহলে দেখবো হচ্ছে আমরা কর্মদক্ষতা পেয়ে যাব। তাহলে পি আউটপুট কত 980, ইনপুট কত 3000 ইন্টু 100%। তাহলে এখানে 100 দিলে, আচ্ছা 980 ডিভাইড বাই 3000 ইন্টু 100, তাহলে এটা হবে তোমার 32.67%। তাহলে প্রথম পাম্পের কর্মদক্ষতা হচ্ছে এত পার্সেন্ট। ওকে, তো এবার হচ্ছে আমরা দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে চিন্তা করি। দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে কি হবে, সে দেখো খেয়াল করে এখানে যে এত কেজি পানি উঠানোর পরে সে পাম্পটা নষ্ট হয়েছে, তাহলে এখানে মোট উঠাতে পারে 2000। তাহলে বাকি যে পাম্পটা সে মানে পানিটা সে উঠাইছে, বাকি অংশ কতটুকু আছে। তাহলে 2000 থেকে তুমি 800 বিয়োগ করো, 800 বিয়োগ করলে আমরা 1200, অর্থাৎ কি এই যে দ্বিতীয় যে পাম্পটা সে 1200 কেজি হচ্ছে কি করছে তোমার পানি উঠেছে। তাহলে এখানে এর জন্য তোমার এম কত, এম হচ্ছে 1200 কেজি, 1200 কেজি। তাহলে টাইম লাগছে কত তোমার 5 মিনিট, এবং তার ক্ষমতা কত মানে মোট ইনপুট কত, এটার জন্য ক্ষমতা 2 কিলোওয়াট। তাহলে এটার জন্য তোমার কত সময়, কত তোমার 5 মিনিট বা হচ্ছে তোমার 300 সেকেন্ড। আর তার পি ইনপুট কত দেওয়া আছে 2 কিলোওয়াট, তাহলে হচ্ছে 2000 ওয়াট, রাইট। সো পি আউটপুট আমরা বের করবো। পি আউটপুট কি এম জি এইচ বাই টি। তাহলে এম কত 1200 হবে এখানে এটার জন্য, জি কত 9.8, এইচ কত 30 মিটার, আর এখানে তোমার কি টি কত 300 সেকেন্ড। তাহলে
এখান থেকে আমরা পি আউটপুটটা পাবো আর কি। তাহলে করি 1200 ইন্টু 9.8 ইন্টু 30 ডিভাইডেড বাই 300, তাহলে এখানে আসবে 1176 ওয়াট। তাহলে এই যে এটার জন্য ধরলাম কর্মদক্ষতা হচ্ছে এটা 2, তাহলে আমরা কি পি ইনপুট লিখি নিচে আর উপরে পি আউটপুট ইন্টু 100%। তাহলে এটার মানগুলো বসাও দাও, বসাই দিলে হচ্ছে আমার পেয়ে যাবে। তাহলে 1176 ডিভাইড বাই 2000 ইন্টু 100, তাহলে এটার আনসারটা আসতেছে 58.8%। 58.8%। তাহলে এবার বলো তো কার কর্মদক্ষতা বেশি? তাহলে কি আমরা অবশ্যই দ্বিতীয় পাম্পটা মানে এই যে ইটার 2 গ্রেটার দেন কি ইটার 1 না? অর্থাৎ এই যে দ্বিতীয় পাম্পটা কি হবে তোমার অধিক কার্যকর হবে দ্বিতীয় পাম্পটা। তাহলে এটা কি হবে? দ্বিতীয় পাম্পটা হচ্ছে অধিক কার্যকর। সো আই থিংক তোমরা বুঝতে পারছো ইনশাআল্লাহ। ওকে, সো এটা ছিল এটার আনসার। তো এবার চলো আমরা নেক্সট অঙ্ক দেখি কি বলছে। এটা 6 নং। তো এখানে কি বলছে একটা তোমার এটা কোন অধ্যায় থেকে আসছে? ওই যে তোমার স্থির থেকে আসছে। সো এ একটা এ বি, সো এখানে এ এটা হচ্ছে 50 কুলম্ব, এটা হচ্ছে তোমার 60 কুলম্ব এবং এটার মধ্যবর্তী যে দূরত্ব এটা হচ্ছে 3 মিটার। পি একটা পয়েন্ট, এখানে বলছে কি এপির মানটা, এই যে এপির মানটা, হ্যাঁ এপির মান হচ্ছে তোমার কি তোমার এই যে 1/3 বিপি সমান। ওকে, আচ্ছা বুঝতে পারছি। তাহলে এখানে আমাকে বলছে গতে বলছে কি যে এ এবং বি এর মধ্যবর্তী ক্রিয়াশীল বল নির্ণয় করো। একদম ইজি, কেমনে করবো? এই যে আমরা এটা জানি ভাই, এগুলো কোনো বিষয় হলো। তাহলে মধ্যবর্তী কত? F ইকুয়াল টু জি ইন্টু আসলে জি তো হবে না, এখানে তো তোমার কে হবে তাই না? যে এটা তো তোমার মহাকর্ষ না। তো কে ইন্টু কিউ এ মানে এটার কিউ ইন্টু কিউ ভি মানে এটার চার্জ ডিভাইড বাই হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব স্কয়ার। মধ্যবর্তী দূরত্ব কত তোমার এবি, তাহলে এবি স্কয়ার। তাহলে মানগুলো বসাও। তাহলে কে কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তারপর হচ্ছে কিউ কত চার্জ? একটা হচ্ছে তোমার 50, একটা হচ্ছে 60, দুইটাই প্লাসের। 50 ইন্টু 60 ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার কি 3 মিটার, তাহলে এখানে 3 স্কয়ার লাগবে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে মান পেয়ে যাবো। তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 50 ইন্টু 60 ডিভাইডেড বাই 3 স্কয়ার, তাহলে আসবে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 12 নিউটন। এই যে এটা হচ্ছে কি তাদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল। ওকে, সো ক্রিয়াশীল বল যেহেতু প্লাস আসছে, এটা কি তোমার অবশ্যই একটা বিকর্ষণ বল, আর এখানে শুধু ক্রিয়াশীল বল বলছে আর কি। তাহলে আসলে দুইটা প্লাস থাকলে বিকর্ষণ করে, দুইটা মাইনাস থাকলে বিকর্ষণ করে। প্লাস মাইনাস থাকলে তোমার মানটা আসতো মাইনাস, মাইনাস থাকলে বুঝবে এটা আকর্ষণ করে। ঠিক আছে, এগুলো আমরা বুঝি, এগুলো তো বোঝানোর দরকার নেই। সে গহ নাম্বারটা আমরা করি কি হতে কি বলছে বুঝে নি আগে। ওকে, গহ বলছে যে চিত্রের পি বিন্দুতে এ এবং বি এর মধ্যে কোনটির প্রাবল্য অধিক হবে। তাহলে অবশ্যই প্রাবল্যের জন্য সূত্র কি আমরা জানি কি? প্রাবল্য ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই কে ইন্টু কিউ বাই কি আর স্কয়ার। এখানে আর মানে কি? আর হচ্ছে এই যে যেই চার্জটা আমরা চার্জের জন্য আমরা হচ্ছে প্রাবল্য বের করব, তার থেকে যে বিন্দুতে বের করবো সেই বিন্দুর দূরত্ব। তাহলে আমার এখানে এপির মানটা লাগবে, আমার বিপির মানটাও এই যে এটার জন্য বিপির মানটাও লাগবে। তাহলে এখানে খেয়াল করো তো আমরা কি কি জানি এখান থেকে। তাহলে এখানে বলছে যে এবির মান কত দেওয়া আছে? এবির মান দেওয়া আছে তোমার 3 সেন্টিমিটার, 3 মিটার, আই এম সরি 3 মিটার, রাইট? 3 মিটার। তাহলে বলো এখানে আমরা কি এবি মানে কি? এবি এবি মানে কি তোমার এপি প্লাস কি বিপি সমান না? তাহলে এপি প্লাস বিপি সমান 3। তাহলে এখানে দেওয়া আছে এপি মানে 1/3 বিপি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? তাহলে হচ্ছে বিপি মানে কি তোমার 3 ইন্টু এপি লিখতে পারি না? তাহলে বিপি কে আমরা কি লিখতে পারি? 3 ইন্টু এপি লিখতে পারি। ওকে, সো কাজ করো, এখানে আমরা কি লিখবো? এপি প্লাস বিপি পরিবর্তে 3 এপি লিখবো আমরা। তাহলে 4 এপি মান কত আসতেছে? এখানে এপি প্লাস 4 এপি মানে কি 3 এপি, তাহলে হচ্ছে 4 এপি আসতেছে। তাহলে এপির মান কত? 3/4। তাহলে এপি কত আসবে? এপির মান আসবে তোমার 3/4। 3/4 কত? 3/4 এটা হচ্ছে 0.75 মিটার। তার মানে আমি হচ্ছে এখান থেকে এই যে তোমার বিপির মানটা, সরি আই এম সরি, মানে এই যে এপির মানটা এটা পাচ্ছি কত তোমার 0.75 মিটার। তাহলে বলো বিপি কি হবে? তাহলে বিপি হবে কি? বিপি হবে কি বলো? আমরা যদি এবি থেকে মানে এখান এ থেকে বি, এবি থেকে যদি আমরা এপি বি করি তাহলে তো আমরা বিপি পেয়ে যাবো। তাহলে বি করব, তাহলে এখানে বলো 4 মাইনাস 3 মাইনাস 0.75, তাহলে আসবে হচ্ছে
2.25 মিটার। এটা হচ্ছে কি বিপির মান। এই যে বিপির মান হচ্ছে কি, এই যে বিপির মান হচ্ছে কি 2.25 মিটার। ওকে, সো এইগুলো আমরা পেয়ে গেলাম। এবার বলো, বলছে কি মানে পি বিন্দুতে এ এবং বি এর কোনটির প্রাবল্য বেশি? এবার বলো। আমি ইয়ে করবো যে পি বিন্দুতে হচ্ছে তোমার কি এ, এ যে বস্তুটা আছে, মানে এ যে চার্জ আছে তার হচ্ছে প্রাবল্য হচ্ছে কিউ, মানে ই ই এ ধরলাম। এই সূত্র কি, কে ইন্টু কিউ এ, এটা চার্জের মান ডিভাইড বাই হচ্ছে আর স্কয়ার। মানে এখানে এখানে আর বলতে কি, এখানে আর হবে কি যে তোমার এপি এপি এপি, এটার জন্য আর কত হবে, এই যে এখান থেকে এখানে কত এপি, তাহলে এপি স্কয়ার। তাহলে মানগুলো বসাও, 9 × 10⁻⁹। আর কিউ কত, 50 কুলম্ব। 50 কুলম্ব ছিল না? হ্যাঁ 50 কুলম্ব ছিল। তাহলে এখানে 50 বসাও ইন্টু, সরি ইন্টু তো হবে না, ডিভাইড বাই হবে কত, এপি স্কয়ার। তাহলে এপির মান কত, 0.75। তাহলে 0.75 স্কয়ার। এটা ক্যালকুলেশন করো, তাহলে আমাদের চলে আসছে 9 × 10⁻⁹ ইন্টু, ওকে, সো 50/0.75 স্কয়ার। সো আনসারটা আসতেছে 80 × 10⁻11 নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে কি তোমার এই যে এ এর প্রাবল্য কোথায়, পি বিন্দুতে। এবার হচ্ছে আমরা বি এর প্রাবল্য বের করব, বি এর। ওইটা হচ্ছে তোমার ধরলাম হচ্ছে ইভি, কে ইন্টু কি হবে, এখানে হবে চার্জ, কিউবি হচ্ছে মানে বি এর চার্জটা ডিভাইড বাই হচ্ছে তোমার কি বিপি স্কয়ার, বিপি স্কয়ার, বিপি স্কয়ার। এই যে এখানে এটা, এখান থেকে এটা দূরত্ব বিপি স্কয়ার। তাহলে মানগুলো বসাও, তাহলে এখানে কিউবি কত, 60। তাহলে 9 × 10⁻⁹ আগে বসাও এটার মানটা, এটা কত 60 ডিভাইড বাই 2.25 স্কয়ার। মানগুলো বসাই দিলাম। এবার হচ্ছে আমরা ক্যালকুলেশন করি, 9 × 10⁻⁹ ইন্টু 60 ডিভাইডেড বাই 2.25 স্কয়ার। তাহলে এটা আসবে 1.0667 ইন্টু 10⁻11 নিউটন পার কুলম্ব। আচ্ছা এবার বলো কোনটার প্রাবল্য বেশি হয়েছে। আমরা নর্মালি জানতে, এই এখানে বলো একটু দেখো, এটা আসতেছে তোমার এত, আর এটা আসতেছে এটা এত, তাহলে পাওয়ার দুটো সেম, তাহলে এটা সংখ্যাটা বেশি, তাহলে অবশ্যই কি আমাদের এই যে ইএ অবশ্যই বড়, ইএ গ্রেটার দেন কি তোমার ই বি, অর্থাৎ কি বি এর তুলনায় আমাদের এ এর যে প্রাবল্য এটা পি বিন্দুতে বেশি। সো আই থিংক এটা তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা নেক্সট অঙ্ক দেখি এখানে কি বলছে, নেক্সট অঙ্কটা কি বললো। ওকে, সো এরপরটা একটু দেখো কি বলছে, 7 নাম্বারটা। এটা খুব ভালো করে বুঝতে হবে। ভিডিও বানাতে গিয়ে আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে আর কি, চার্জ দিলাম, এখন জানি না সাউন্ডটা কেমন আসতে পারে। ওকে, তাও আমি পড়াচ্ছি, কিছু করার নাই। তোমরা অবশ্যই আই থিংক খুব মনোযোগ সহকারে দেখতেছো। আচ্ছা 7 নাম্বারটা কি বলছে, এখানে বলছে কি একটি খালি কুয়ার মুখে শব্দ করার পরে এত সেকেন্ড পর প্রয়োজনীয় শুনতে পাওয়া গেল। তো পরবর্তীতে সে মানে কুয়ার 1/3 অংশ কি করছে, পানি পূর্ণ করে পুনরায় শব্দ তৈরি করা হলো। তো বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাহলে শব্দের তরঙ্গ কম্পাঙ্ক দেওয়া আছে এত, এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ দেওয়া আছে এত মিটার। তাহলে গত বছর শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে এবং গত বছর উভয় প্রতিদিনের শোনার সময়ের কোনো পরিবর্তন হবে কিনা, তাহলে একটু জিনিসটা বোঝো। সো গ নাম্বারটা একদম সহজ, গ নাম্বারটা আমি আগে কইরে নিই, গ নাম্বারটাকে কইরে নিই। তাহলে গ নাম্বার কি বলছে এখানে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। তাহলে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত, তাহলে এখানে কি কত, 20 ডিগ্রি সেলসিয়াস। এটাকে তুমি কেলভিন নাও, তাহলে 273 যোগ করতে হবে, তাহলে 20 + 273 যোগ 20, তাহলে হবে কি 200 এত কেলভিন। এখন আমরা কি জানি, ধরো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ ধরো ভি ধরলাম, জানি কি আমরা বি বাই বি নট ইজ ইকুয়াল টু কি রুট ওভার টি বাই টি নট। টি নট বলতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তোমার কেলভিন তাপমাত্রা কত, 273 কেলভিন না। তাহলে মানগুলো বসাও, তাহলে এখানে রুট ওভার টি কত, টি হচ্ছে 293, আর টি নট কত 273। তাহলে এখান থেকে বলো ভি কত আসবে, তাহলে এখানে আর্গুন করে দিলে তো হচ্ছে রুট ওভার 293 ডিভাইড বাই 273 ইন্টু ভি নট কত 330। এবার দেখো কত আসে, 293 ডিভাইডেড বাই 273 ইন্টু 330, তাইলে আমাদের আসবে 341.87 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি তোমার শব্দ তরঙ্গ, মানে বেগটা পাইছি আমরা, মানে শুধু শব্দের মানে বেগটা পাইছি, বেগ।
তো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। এখন বলো আমরা কি জানি, আমরা জানি কি বলো, we know v is equal to f lambda, এটা আমরা জানি। তাহলে এখানে f এর মান কিন্তু দেওয়া আছে কত হার্টজ, দেওয়া আছে কি 1.5 কিলো হার্টজ। তাহলে 1.5 কিলো হার্টজ হলে এটাকে 1000 দ্বারা গুণ করলে তো আমরা পাবো কত, 1500 হার্টজ পাবো। তাহলে 1500 হার্টজ। তাহলে এবার হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ল্যামডা বের করি, ল্যামডা মানে কি v বাই f। তাহলে v এর মান বসাও কত, 341.87 ডিভাইড বাই f কত, 1500। তাহলে এখান থেকে চলে আসবে 341.87 ডিভাইডেড বাই 1500। তাহলে এইটার আনসারটা আসবে 0.22791 মিটার। এটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে কি আনসার, এটা হচ্ছে গণনা করে আনসার। এবার চলো আমরা গ্রহটা করি। তো গ্রহটা বোঝার জন্য এখানে একটা চিত্র আঁকতে হবে। ধরো একটা কুয়া, ওকে। সো দেখো এখানে এটা হচ্ছে একটা কুয়া, যেটার গভীরতা কত, গভীরতা ধরলাম হচ্ছে এইচ, এইচ হচ্ছে গভীরতা, এই যে এখান থেকে গভীরতা কত এইচ, সবটার গভীরতা কত এইচ, ওকে, অলরাইট। তো বলছে যে এখানে পরে 1/3 অংশ পূর্ণ করেছে। তাহলে আগে দেখো, আগে হচ্ছে আমাদের মেইন যে গভীরতাটা বের করে নিই। তো যেহেতু বলছো 0.167 পরে হচ্ছে কত তোমার প্রয়োজনে শুনছে, তাহলে এখানে টি তো আমরা জানি, তাহলে আমরা জানি কি, ধর এখানে এইচটা যদি এটা হয় তো আমরা জানি কি 2 এইচ যদি কত লিখতে পারি, ভি টি লিখতে পারি। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এইচটা বের করতে পারি, এইচ কত, ভি টি ডিভাইড বাই 2 হবে। তাহলে ভি কত, 341 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এত, আর টি কত 0.16 দেওয়া আছে, আর ডিভাইড বাই কত 2 হবে। তাহলে এবার দেখো কত আসে, 341.87 ইন্টু 0.16 ডিভাইডেড বাই 2। তাহলে এটা আসতেছে 27.3496 মিটার। তাহলে এই যে কুয়ার গভীরতা, এটা আমরা পাইছি 27 এটা পেয়ে গেছি, এটা গভীরতা, ঠিক আছে, এটা পেয়ে গেছি এত মিটার। এর পরবর্তীতে যে এটা হয়েছে যে সে কি করছে তোমার 1/3 পূর্ণ করে ফেলছে। তাহলে ধরো এই যে এতটুকু, ধরো 3/1 এতটুকু, ঠিক আছে, এটা হচ্ছে পূর্ণ করে ফেলছে। তাহলে খালি আছে কি তোমার 2/1 অংশ না, তাহলে খালি অংশ কত, এই যে খালি অংশ উচ্চতা কত বলতো, এই যে এটা, যে এখান থেকে ধরো এই যে উচ্চতাটা, ঠিক আছে, এটা ধরো খালি আছে, আর এটা 1/3 ঠিক আছে। তাহলে খালি আছে হচ্ছে কত বলতো, যদি 1/3 অংশ তোমার পূর্ণ করা হয়, যে 1/3 অংশ কি করেছে তোমার পূর্ণ করেছে, তাহলে এটা কি হবে, তাহলে এই সে তোমার 1/3 অংশ বিয়োগ করলে এটা পাবো কত, এটা পাবো 2/3 পাবা। মানে এইচ থেকে 1/3 বিয়োগ করো, তাহলে এটা তো খালি অংশ, তাহলে এটা কত 2/3 পাবা। তাহলে এটা হচ্ছে কি আমাদের এইচ প্রাইম, ধরে এটাকে আমরা এইচ প্রাইম হিসেবে ধরে নিলাম, এইচ প্রাইম, ওকে, ধরে নিলাম এইচ প্রাইম 2/এইচ এইচ। তাহলে বলো এবার আমরা কি লিখতে পারি, যে প্রয়োজনীয় জন্য শূন্য। এবার নেক্সট হচ্ছে বলছে কি প্রয়োজনীয় শুনতে পারবে কিনা, এবার ধরুন বের করি আমরা পরবর্তীতে আর কি। তো পরবর্তীতে কি শুনতে পারবে কিনা আমরা একটু চেক করে নিই। তো আমরা জানি কি 2 এখানে এইচ প্রাইম হবে, যেহেতু শব্দ এখান থেকে পুনঃ এখানে ধাক্কা হবে, এই যে পানির পৃষ্ঠে ধাক্কা খায় আবার উপরে উঠবে, ঠিক আছে। তো এজন্য 2h প্রাইম, যেহেতু এটার গভীরতা কত এইচ প্রাইম, কত ভি টি। এখন আমরা এই টিটা বের করব, টি কত 2h প্রাইম বাই ভি। তো 2 ইনটু এইচ প্রাইম মানে কি, এইচ প্রাইম হচ্ছে 2/3h, 2/3h। তো এইচ এর মানটা কিন্তু আমরা জানি, এখানে বসে দিতে পারবো, এই যে কত 27.3496 মিটার ডিভাইড বাই বিগত 341.87। তাহলে এইটা আমরা ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে পেয়ে যাব, খুব সুন্দর কিন্তু। 2 ইন্টু 2/3 ইন্টু 27.3496 ডিভাইড বাই 341.87, ওকে। সো আমরা পাইলাম কি, পাইলাম হচ্ছে 0.1007, ওকে, এত সেকেন্ড। তাহলে এবার বলো তো, এবার বলো তো এই যে সময়টা পাইলাম, এটা কি তোমার লেস দেন কি তোমার 0.1 সেকেন্ড না? আমাদের যে সভ্যতার যে সীমাটা আছে, এটার তুলনায় কম কিনা বলো, তাহলে অবশ্যই আমরা সেকেন্ড বার হচ্ছে কি করতে পারবো, শুনতে পারবো। মানে সে যে পরে 1/3 অংশ পূর্ণ করে ফেলছে, পড়ার পরে আমরা শুনতে পারবো শব্দ, কেন, কারণ কি তাই এই শব্দটা গিয়ে আবার ফিরে আসতে 0.106 সময় লাগে, যেটা হচ্ছে কি 0.1 সেকেন্ডের তুলনায় বড়, তুলনায় বড়, ঠিক আছে, বড়, বড় লেখা বড়, ঠিক আছে, বড়, বড় হওয়ার কারণে হচ্ছে আমরা শুনতে পারবো, ঠিক আছে।
তো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো, সহজ অঙ্ক ছিল এবং এটা খুব কমন, এটা প্রতি বছর প্রত্যেকটা বোর্ডে এরকম প্রশ্ন আসেই। তো চলো এরপরে অঙ্কটা আমরা দেখি, এবং এটা কমন আসছে জানি আমি, যে 8 নাম্বারটা। এটা খুব সুন্দর একটা অঙ্ক। এখানে তোমাকে যে বলছে কি, যে এমন একটা বড় বস্তু আছে, এম টু একটা বস্তু আছে, ঠিক আছে? এই যে এমন বস্তু আছে, এম টু বস্তু আছে। এম কে ওয়ান কে আমরা উপর দিকে নিক্ষেপ করছি, আর এম টু কে আমরা ছেড়ে দিছি জাস্ট। তো এম ওয়ান এবং এম টু যে যে মধ্যবর্তী যে উচ্চতা, এটা হচ্ছে তোমার 150 মিটার। এই যে এখান থেকে এই যে এখানে উচ্চতা হচ্ছে 150 মিটার। সো এখানে ইউ কত, এটা হচ্ছে তোমার এত ভাগে আমরা নিক্ষেপ করছিলাম। তো আমাকে গতে বসে উপরে নিক্ষেপের 2 সেকেন্ড পর বস্তুর বেগ কত, তাহলে ভাই এটা তো খুবই ইজি, মানে এটা ধাপ ছাড়া পারো ভাই। এই যে গণ আমরা কেমনে লাগবা, তো বি ইজ ইকুয়াল টু হচ্ছে কি ইউ মাইনাস জিটি। এখানে ইউ বলতে এখানে ইউ ওয়ান আর কি। তাহলে এখানে 2 সেকেন্ড বসে না, তাহলে সময় তো 2 সেকেন্ড বসছে, তাহলে টি কত 2 সেকেন্ড। তাহলে বি কত দাও, ইউ কত তোমার 50 মিটার/সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে? আর জি কত 9.8, আর টি কত 2 সেকেন্ড। এই যে চলে আসছে বসছে। তাহলে 50 মাইনাস 9.8 ইন্টু 2, তাহলে আসবে কত 30.4 মিটার/সেকেন্ড। এই যে এটা একদম ইজি, ওকে এটা একদম ভাই বাচ্চারা পারবে। এটা তোমাদের একদম নাম্বারটা খাওয়াই দিছে তোমাদেরকে, নাও তোমরা খাও। এরকম একটা অবস্থা হয়েছে। যাই হোক, তো এরপরটা দেখি তো কি বসে, বসে বস্তুত মিলিত হওয়ার মুহূর্তে কোনটি বেশি দ্রুত অতিক্রম করবে তার গাণিতিক বিশ্লেষণ দাও। তাহলে ধরো আমি একটু তোমাকে এই জিনিসটা একটু সুন্দর করে আমি এঁকে দেখাই বুঝাই। ধরো এইটা, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু। ওকে, আমি চিত্র আঁকলাম, তুমি একটু বুঝো যে এখানে একটা বস্তু ধরো এম টু আছে, এখানে সে এমন বস্তু। এটা বোঝানো হয়েছে যে এখানে ওকে ইউ ওয়ান বেগে আমরা উপর দিকে নিক্ষেপ করছি, ওকে কি করছি নিক্ষেপ করছি, ঠিক আছে? এটা 50 মিটার/সেকেন্ড ছিল। আর এম টু কত, মানে এম টু তো তোমার ভর, আর এখানে ইউ টু কত জিরো, মানে স্থির ছিল, আর আমরা ছেড়ে দিচ্ছি, সে নিচের দিকে পড়বে। তো আমাকে এখানে বলছে যে যে মিলিত হওয়ার মুহূর্ত, তাহলে সে যে নিচে নামতেছে এবং সে যে উপরে উঠতেছে, এক পর্যায়ে তারা মিলিত হবে, ধর আমরা হচ্ছে এখানে মিলিত হবে ধরে নিলাম। তো এটা কোথায়, এটা ধরলাম যে তোমার এই যে এমন বস্তু থেকে তোমার মানে এই ভূমি থেকে তোমার এক্স উচ্চতা ধরে নিলাম। তাহলে মূল যে উচ্চতা মানে আমার টোটাল যে এজটা, এটা কত মিটার, 150 মিটার না সবটা। তাহলে এইটা যদি এক্স হয়, তাহলে এটা কত হবে বাকিটা, এটা হবে কি 150 মাইনাস এক্স হবে। তাহলে আমাকে বলছে যে কে বেশি দূরত্ব থেকে বলছে, তাহলে আমি চাইলে বিভিন্ন পয়েন্ট দিতে পারি, ধরো আমি পয়েন্ট দিলে আরো ভালো হয়। ধরো এটাকে দিলাম হচ্ছে এ পয়েন্ট, এটাকে দিলাম তোমার ধরো বি পয়েন্ট, এটাকে দিলাম তোমার কি সি পয়েন্ট, ঠিক আছে? তাহলে সি থেকে তোমার এম এম টু বস্তুটা পড়বে, বি তে সাথে তোমার মিলিত হবে। আর এ থেকে তোমার বস্তু তোমার উপর দিকে যাবে, আর তোমার বি থেকে মিলিত হবে, তাই না? তাহলে এ বি এবং তোমার বি সির মধ্যে কে বেশি, এটা আমাকে বলছে বের করতে। তাহলে এখানে খেয়াল করো আমরা জিনিসটা কেমনে করতে পারি। এখন তোমার এম টু বস্তুর জন্য বা এম ওয়ান বস্তুর জন্য কি লিখতে পারি, যে এক্স কত, মানে যে এবি এবি কত হবে তোমার ইউ ওয়ান টি, ধরলাম যে টি সময় পরে তারা মিলিত হইলো, ঠিক আছে? টি ওয়ান পর তারা মিলিত হইলো, তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে এবি মানে কি, এবি মানে তো তোমার এক্স ধরলাম আমি, ইউ ওয়ান কত, ইউ ওয়ান মানে 50 টি মাইনাস এটা কত বসাও 9.8 বসে 4.9 টি স্কোয়ার পাবা। তো এটা একটা ইকুয়েশন পাইলাম। আবার আবার কি পাইছি বলতো, আবার একটা এখান থেকে কি পেতে পারি, এখানে এখান থেকে বলতো, এই যে এখান থেকে যে বিসি যে কত পাবা, বিসি বা সি সিবি, হ্যাঁ সিবি কত হবে তোমার এই যে এম টু বস্তুর জন্য কি, তো ইউ টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার। সে নামতেছে, এখন তার সি মাইনাস বি কত, আমি 150 - এক্স ধরছিলাম, তাই না? আর ইউ টু কত জিরো, তো এটা জিরো হয়ে যাবে এটার কারণে, হাফ এটা 4.9 হবে, জি বসাইলে আর টি স্কোয়ার। শেষ, আমরা এটা পাইলাম। তাহলে আমরা যদি এই যে এক্স এর মানটা এখানে পাইছি না, এক্স মানে কি এটা না, এইটা যদি এখানে বসাই দিই, জাস্ট শুধু এখানে এক্স এর পরিবর্তে যদি বসাই দিই, তাহলে 150 মাইনাস এক্স এর পরিবর্তে আমরা এই যে 50 টি মাইনাস 4.9 টি বসাই দেবো, বসালে মাইনাস 50 টি হয়ে যাবে, এটা প্লাস 4.9 টি স্কোয়ার হয়ে যাবে, রেজাল্ট হচ্ছে 4.9 টি স্কোয়ার পাবো। এবার খেয়াল করে এই যে প্লাস এইটা এবং এটা কাটা গেছে, দুই পাশের সমান। এবার কি পাবো আমরা বলতো, পাবো হচ্ছে 50 টি ইজ ইকুয়াল টু হচ্ছে 150। তাহলে টি এর মান কি পাবো, 150 বাই কি পাবো 50, তাহলে হবে কত 3 সেকেন্ড। তার মানে 3 সেকেন্ড পর তারা মিলিত হবে। এবার আমরা হচ্ছে এবি মানে এবি এবং তোমার কি বিসির মানটা বের করে দেখাই। তাহলে এবি কত, সুতরাং মানে এবি কত, এবি হচ্ছে তোমার কত এই যে এক্স আর কি, মানে 50 টি মাইনাস এইটা, তাহলে 50 ইন্টু 3 মাইনাস 4.99 ইন্টু কত 3 স্কোয়ার,
তাহলে এবি মানটা এখন পেয়ে যাবো আমরা 50 ইন্টু 3 মাইনাস 4.9 ইন্টু 3 স্কোয়ার। তাহলে এটা আসতেছে তোমার 105.9 মিটার। তাহলে এই যে এবিটা এটা হচ্ছে 105.9 মিটার। আর এই যে তোমার কি কি দেবো ওইটা বিসি, যেটা বিসি মানটা হচ্ছে হাফ জি, বিসি মানটা কত হবে? বিসি মানটা হচ্ছে তোমার হাফ জিটি স্কয়ার। বিসি মানটা হচ্ছে এটা, এটা আসবে কি বিসি, এই যে 50 মাইনাস টি, মানে এই যে বিসি মানটা হচ্ছে এটা, মানে 4.9 কত 3 স্কয়ার। এইটা আসবে কত? এটা সহজে এটা পাইছো তুমি, এটাতে বিয়োগ 150 থেকে এটা বিয়োগ করলে দিলে তো পাবো কত পাবো 44.1 মিটার। তার মানে এই যে এম টু বস্তুটা কি করছে 44.1 মিটার নামছে, আর M1 বস্তুটা কি করছে তোমার 150.5.9 মিটার উপরে উঠে মানে তারা মিলিত হয়েছে এই একটা বস্তু, ঠিক আছে? তো বস্তু কি কোনটি বেশি দূরত্ব অতিক্রম করবে? তাহলে অবশ্যই M1 বস্তুটা বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে লিখে দিবা কি M1 বস্তুটা বেশি দূরত্ব অতিক্রম করবে, তাই না? তাহলে M1 বস্তুটি বেশি দূরত্ব অতিক্রম করবে, বুঝছো? সো আই থিঙ্ক জিনিসটা বুঝছো, তুমি এই জিনিসটা চিন্তা করতে পারো, একদম ইজি অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক ছিল এটা। তো এবার চলো আমরা নেক্সট অঙ্ক দেখি কি বলছে। আচ্ছা এটা তো শেষ। তো যাই হোক আমি শেষ করে ফেললাম। মোট তোমার 7টা সৃজনশীল ছিল, তোমাদের 4টা আনসার করতে হয়েছিল অথবা। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের সাথে অবশ্যই দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, ফলো দিয়ে রাখবা, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা, আর অবশ্যই আমার সাথে থাকবা আর কি। সো আর কি বলবো, কিছু বলার নাই। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।